বাংলাদেশের সর্বশেষ পশ্চিম বিন্দু মনাকষা, যা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। শুধু মানচিত্রের শেষ বিন্দুই নয়, আজ আমরা খুঁজে বের করব সেই রোমাঞ্চকর মোহনা, যেখানে ভারতের ঐতিহ্যবাহী গঙ্গা নদী চিরচেনা পদ্মা নাম নিয়ে বুক চিরে প্রবেশ করেছে আমাদের বাংলাদেশে। চলুন শুরু করা যাক এক চরম বিন্দুর রোমাঞ্চকর যাত্রা। এখন দুপুর বাজে প্রায় 1টা বাজতে চললো, কোনো 1টার মতো বাজে। এখন বের হচ্ছি মনাকষার উদ্দেশ্যে। চলেন বাংলাদেশের সর্বপশ্চিম প্রান্তে আজকে ঘুরে আসি, দেখি তাদের জীবনযাত্রা কেমন, সেখানে কী কী আছে। এবং শুধু তাই না, গঙ্গা নদী যেখান থেকে পদ্মা হওয়া শুরু হয়েছে, হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, সেই জায়গাটিও দেখি। এই হচ্ছে আমরা সকালে নাস্তা করতে চলে আসছি খিচুড়ি দিয়ে। এই খিচুড়িটা হচ্ছে, এটা বউ ভাতও বলে, মানে যে ছোট ছোট দানা দানা চাল, মানে যেটা খুদের চালের খিচুড়ি। ডিম খাবেন? হ্যাঁ, ডিম খাবো। দেবেন 3টা ডিম। ডিম খাবেন? ডিম খাবেন? ডিম খাবেন? হ্যাঁ, ডিম খাবো। এই তোমার নাম যেন কি? পিয়াস। পিয়াস কিন্তু বলে ওর নাম পিয়াস। যাই হোক, পিয়াস কিন্তু খুব হাসি মুখে আমাদেরকে পানি দেয়, সব কিছু দেয়, খুবই ভালো একটা ছেলে। মনাকষা যাওয়ার জন্য এই যে মনাকষা মোড়ে আমরা চলে আসলাম। এটা হচ্ছে শিবগঞ্জেই। এইখান থেকে আমরা অটো ধরে যাব মনাকষা। আমাদের যাত্রা শুরু হলো মনাকষা মোড় থেকে মনাকষার উদ্দেশ্যে। আমরা অনেকেই বাংলাদেশের উত্তর, দক্ষিণ কিংবা পূর্ব বিন্দুতে গিয়েছি, কিন্তু কতজনই বা পা রাখতে পেরেছি বাংলাদেশের একদম শেষ পশ্চিম সীমানায়, যেখানে গিয়ে আমাদের মানচিত্রের সীমানা থমকে গেছে। আজ আমরা যাচ্ছি ঠিক সেই বিন্দুতে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মনাকষা ইউনিয়নে। চমৎকার রেল সেতুর মতো একটা সেতু অতিক্রম করলাম, এবং তার নিচ দিয়ে যে নদী, সে নদীর নাম হচ্ছে পাগলা নদী, পাগলা। আর সেতুটি তাহলে পাগলা বেইলি সেতু। ঈদগাহ মোড়, এখানে কিছু একটা লেখা আছে, এলজিডির লেখা, তো এই লেখাটা দেখা যাচ্ছে না। এই হচ্ছে মনাকষা ঈদগাহ মোড়। এখান থেকেই আমরা আবার যাব এদিকে, মানে ঠুটাপাড়া বাজার। চিন্তা করেছেন নামটা কেমন? ঠুটাপাড়া বাজার। মনাকষা ঈদগাহ মোড়, ডাব 110 টাকা, 20 টাকা ভাড়া হচ্ছে। ঠুটাপাড়া বাজারের পরে শাহপাড়া। যাই হোক, আমরা শাহপাড়া বাজার যাচ্ছি। এই যে মানে শিবগঞ্জের মনাকষা মোড় থেকে এই মনাকষা ঈদগাহ মোড় পর্যন্ত আসতে ভাড়া কত নিল? 10 টাকা করে। 15 টাকা। এই মনাকষায় এসে এই যে মনাকষা সেতু অতিক্রম করলাম, কিন্তু সেতুর নিচে কোনো নদী টদী তো কিছুই নাই। সেতুর নিচে দেখি ফসল আবাদ হচ্ছে। রহনপুরে আমি যেরকম দেখেছি, এখানে প্রতিটা বাড়িতেই কিন্তু গরু আছে। মানে এখানে দেখা যাচ্ছে মূলত মানুষ, বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই তো মানুষ কৃষিকাজের উপরে নির্ভরশীল। কৃষিকাজ দেখা যায়, হাল চাষ বা এগুলো করার জন্য কিন্তু গরু খুবই প্রয়োজন, এবং এই জন্য প্রতিটা বাড়িতেই গরু কিন্তু আছে। এবং দেখা যায় বেশিরভাগ গরু, মাঝে মাঝে গরুর গাড়ির চিহ্ন দেখা যাচ্ছে। গাড়ি কমে গেছে কিন্তু আছে না। এটা হচ্ছে বোরো ধান লাগাবে। আর এদিকে দেখা যাচ্ছে এই যে ক্ষেতের মধ্যে কিছু দূর পর পর ওই শ্যালো মেশিনের পাম্প বা এরকমের জন্য ছোট ছোট কিছু ঘর থাকে। ওই রকম ঘরে কি আপনারা কেউ থেকেছেন? ওই রকম ঘরে থাকার অভিজ্ঞতা থাকলে আমাকে জানাবেন। আর আমার ইচ্ছা আছে আমি এরকম একটা ঘরে থাকবো, আর পাশে যদি রেল লাইন থাকে তাহলে তো আরোই ভালো। তাইলে যে শাহপাড়া বাজারের কাছে চলে শাহপাড়া হাট 0 কিলো। এখানে আসলে আমাদের পরিচিত আরেকজন আছে, ভাইয়ের পরিচিত আছে, ওনাকে নিয়ে তারপর আমরা ঠুটাপাড়া যাব।
প্রথমে ঠুটাপাড়া যাওয়ার কথা ছিল, ঠুটাপাড়া আমরা পরে যাচ্ছি। জলযোগের জন্য আসলাম। কি আছে, ঠান্ডা পানি আছে? এই যে কিছু সুতারের দোকান আছে, সুতার মানে কাঠ মিস্ত্রি। আর এদিকে খাবার জন্য একটা জায়গা আছে, বললো এখানে হয়তো আজকে দুপুর বা বিকাল এক সময় এসে খাবো। ভাই এখানে ভাত পাওয়া যায়? জি ভাই, আর ভাতের সাথে কি আছে? হাঁসের মাংস আছে, গরু আছে, ব্রয়লার আছে। ও, হাঁস আর গরু কোনটা কত? হাঁস হচ্ছে আপনার 200 টাকা, গরু 180 টাকা। সাহাপাড়া বাজার থেকে, এখান থেকে স্থানীয় ভাইজান যারা আছেন তাদের সাথে পরিচয় ছিল। পরবর্তীতে ওনারা আসলেন, ওনাদের সাথে এবার আমরা মোটর সাইকেলে করে যাত্রা শুরু করলাম। চলেন আমরা সীমান্তের দিকে এগিয়ে যাই। এই গ্রামীণ পরিবেশটা আপনারা দেখেছেন কত সুন্দর। এখানে যে ইট দিয়ে হেরিং করা রাস্তা, আর এই রাস্তার দুই পাশেই হচ্ছে বাড়ি, গৃহস্থ বাড়ি যাকে বলে। প্রতিটা বাড়িতে কিন্তু গরু আছে। আর মানে গ্রামের যে পরিবেশটা কিন্তু অনেক খুবই মনোরম, চমৎকার একটা গ্রামীণ প্রকৃতির মাঝ দিয়ে এগিয়ে যাচ্ছি। এবার পদব্রজে এগিয়ে যাচ্ছে একেবারে সীমান্তের দিকে। এদিকে যে সীমান্ত আছে সেই সীমান্তের কাছে যাব। আর এদিকে এই যে কি লক্ষণভোগ, আশ্বিনা, এ সমস্ত আম, এই আমগুলো এখনো পাকিনি, এগুলো আস্তে আস্তে পাকবে। আমগুলো কিন্তু বেশ বড় বড়। আশ্বিনা আম কিছু আছে ফজলির মতো লাগে দেখতে। এদিকে চলে আসলাম, সীমান্ত এখনো আরো সামনে। এখানে যে ধান ক্ষেতগুলো আছে এগুলো আমাদের দেশের সীমানাতেই পড়েছে। আর খালি চোখে দেখা যাচ্ছে ওইদিকে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের ওয়াচ টাওয়ার আছে, এবং ওইদিকে কাঁটাতারের বেড়াও আছে। এদিকে একটা চমৎকার সেতু দেখা যাচ্ছে। সেতুটা আসলেই দেখতে অনেক চমৎকার, কিন্তু এই সেতুটা কিন্তু আমাদের দেশে না, এটা পড়েছে ভারতের মধ্যে। সীমান্তে আসলাম, এদিকে আমি আগে আসিনি, এই দিকটাতে সম্পূর্ণই নতুন, দেখছি ভালোই লাগছে। এদিকে এই যে সেতুটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখতে সব থেকে বেশি ভালো লাগছে। তবে দুঃখের বিষয় হলো এই ভারতের সীমানার, যেই সীমানার কাছে যাই না কেন, সেখানে গেলেই দেখি সুন্দর যা কিছুই দেখা যায় সবই ওই পারে। যাই হোক, আমাদের দেশের সুন্দরগুলা একেবারে সীমান্ত এলাকার কাছাকাছি থাকে না, ভিতরে থাকে। বিদায় নিচ্ছি। আমরা ওই ঠুটাপাড়া কিন্তু এখনো যাইনি। ওই বাংলাদেশের সর্বপশ্চিমের যে বিন্দু, সেখানে যেতে হলে কিন্তু ওই ঠুটাপাড়া হয়ে তারপর যেতে হবে, মানে ঠুটাপাড়া বাজার হয়ে। ওইটা যাব আমরা আরেকটু পরে। এদিক থেকে আমরা কয়েকটা যে সীমান্ত এলাকা আছে এদিক দিয়ে ঘুরবো, আম বাগান দেখবো, সীমান্ত দেখবো। দেখে ঘুরে ফিরে আমরা এখনও বলতে গেলে ওই বাংলাদেশের সর্বপশ্চিমের দিকেই কিন্তু আসি। এখান থেকে খুব বেশি যে ঠুটাপাড়া দূরে তা না, 2-3 কিলোমিটারের মধ্যেই। এটাও একটা বলা যায় সীমান্ত চৌকি, এটা আমাদের দেশের। তবে এখন কেউ নাই, সম্ভবত মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে। যাচ্ছি কার্তিক বাবুর বাড়িতে, মানে যে ব্যক্তি হচ্ছে এই এলাকায় গাছ লাগানোর জন্য বিখ্যাত, একদম বট গাছ থেকে শুরু করে, মানে আমাদের জন্মের আগে গাছ লাগিয়ে যাচ্ছেন, প্রকৃতি প্রেমী একজন মানুষ। তো তার বাড়িটা দেখতে যাব। আমরা কিন্তু একেবারে সীমান্ত এলাকা দিয়ে যাচ্ছি, মানে এই যে ডান দিকে কিন্তু খুব বেশি দূর আমাদের সীমানা নেই। আমি খালি চোখে যেমন এই যে গাছের নিচ দিয়ে দেখতে পাচ্ছি যে কাঁটাতারের বেড়া কিন্তু আছে। এটা একটা বিয়ে বাড়ি, আর আমরা পিছনেই একটি বিজেপি ক্যাম্প রেখে আসলাম। এই ক্যাম্প হচ্ছে সিংনগর বিজেপি ক্যাম্প। রাস্তা খুবই খারাপ, ওইদিকে একদম ইটের খোয়া বিছানো এমন অবস্থা। এর মধ্যে দিয়ে তো আসলে যানবাহন চালানো কঠিন হয়ে যায়, কষ্ট হয়ে যায়। এই জন্য আমরা এই বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেকক্ষণ পর আমরা রাস্তা পেলাম, রাস্তায় উঠলাম। আসলে মাঝে এমন খারাপ রাস্তা ছিল যে আমরা পাংসি অবস্থা হয়ে যায়, এদিক ওদিক হেলে দুলে কোনো রকমে আমরা চলছি। আবার তো মনে হচ্ছে সেই মাটির রাস্তায় নামলাম নাকি, হেরিং করা, ইটের হেরিং করা রাস্তা। প্রায় এখন 1 কিলো। সামনে তারাপুর হাই স্কুল বাজার। গ্রামীণ পরিবেশ কেমন লাগছে বলেন?
গ্রামে এই সমস্ত জায়গায় আসলে কিন্তু একটা প্রকৃতির ঘ্রাণ বা গন্ধ পাওয়া যায়, এটা কিন্তু অন্যরকম। আপনারা হয়তো সে গন্ধটা পাচ্ছেন না, কিন্তু অনুভব করতে পারছেন যে সেটা কেমন হতে পারে। এই বিদ্যালয়ের ভিতরে ঢুকলেও এখানে যে একটা গাছ আছে, এই যে বট গাছ, এটাও কিন্তু ওই কার্তিক বাবুর লাগানো গাছই। কার্তিক বাবুর বাড়ির সামনে আর 2 মিনিট লাগবে মরতে গেলে। আচ্ছা, এখানে দাঁড়ালাম, এই ছোট কালভার্টটা দেখতে ভালোই লাগছিল। আর এই রাস্তার দুধারে যা গাছপালা আছে সবই কিন্তু ওই কার্তিক দাদার লাগানো গাছ। এই রাস্তাটাও কিন্তু এই যে ওনার বাড়ি পর্যন্তই আছে, ভালো রাস্তা, এটা ওনারই অবদান। আর এই যে ভুটিয়া আসছে, আর এই ঢালাই পিচ দিয়ে কোনো এক রাস্তা তৈরি হবে। কোথায় রাস্তা তৈরি হবে ওটাও এক কোনো না কোনো এক ভুটিয়া। মনাকষার বাসিন্দা কার্তিক প্রামাণিক সবচেয়ে পরিচিত বৃক্ষপ্রেমী, যিনি 70 বছরেরও বেশি সময় ধরে নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগিয়েছেন। আমার পূর্ণ নাম বৃক্ষপ্রেমী কার্তিক প্রামাণিক। আমার জন্মস্থান হলো রাধাকান্তপুর। আত্মীয় স্বজন সব ভারত চলে গেল অনেক দিন, তখন আমার বয়স ধরেন 8-9 বছর। আত্মীয় স্বজন যখন ভারত চলে গেল তখন আমার বাবা এই বর্ডারে চলে এলো। তো এই এলাকায় কোনো নাপিত ছিল না, তাই নাপিত করে খেতে পেত। প্যান পরে বাবার সঙ্গে যাই মনাকষা বাজার করতে, পেছনে পেছনে যাই, কানতে কানতে যাই, কানতে কানতে আসি। কারণ ধুধুক্কার বালি, পা পুড়ে, কিন্তু রাস্তাতে একটা গাছগাছালি নাই যে একটু আরাম দেওয়া যাবে। বলে বেটা, এমন মানুষ জন্মবে গাছ লাগাবে, শুধু বলে গাছ লাগাবেটা খুব দেখি কাজ। তোমার জন্য গাছে দোয়া করবে, তোমার জন্য মানুষ দোয়া করবে। তাহলে কয় দিক থেকে দোয়া পেলে বেটা? 3 বাবা বলছে আমাকে, এরকম যখন নেকি আছে তখন আর জন্মিতে হবে না, জন্মে গেছে। দেশে কী করে গাছ করতে হয় আমি দেখো। সকাল সকাল মনাকষার দিকে চলে যায়, গামছা গাড়ি ঘাড়ে করে দিয়ে এত বড় বড় বট পেকুড়ে চারাগুলো নিয়ে আসে। কিসের বট পেকুড়ে মানে তাড়াতাড়ি ছায়া দেবে, ওই চারা নিয়ে এসে ওই কুয়ার গোড়ায় লাগিয়ে জায়গা করে লাগিয়ে দিই। এই তখন স্কুল লাগায়, মাদ্রাসায় লাগায়, হাটখোলায় লাগায়, ঈদগাহায় লাগায়, ক্যাম্পে লাগায়, বাজারে লাগায়, নাপিতি করি। কিন্তু আমার বাবাও করবে, মা করবে, দাদা করবে, নানা করবে, 14 গোষ্ঠী করবে। পানি দিতে যাই রাইতে, হ্যাঁ গাছে, এই করতে করতে নেশায় পরিণত। গাছই আমার জীবন। 51 বছর পর্যন্ত মানুষ পাগল বলেছে। এ কি পাগল রে, নিজের খরচ করে সরকারি জায়গায় গাছ লাগিয়ে বেড়েছে, কী পাবে? অনেকে আমাকে প্রশ্ন করে, গাছ লাগিয়ে কী পাবা? দোয়াটা করবেন না আপনারা, যে আমার লাগে দোয়াটা করবেন না? ইচ্ছাকৃত যদি দোয়া না করেন তাহলে আমি দোয়া পেয়ে যাব। কেমন করে? ক্লান্ত হয়ে গাছের গোড়ায় এসে সুবহানাল্লাহ এই কথাটা মুখটা বাহির করলেই আমি দোয়া পেয়ে গেলাম। বট, পেকুর, কড়াই, বাবুর, শীষে, আম, জাম। আমি রাজশাহী ধরেন ইঞ্জিনিয়ার ভার্সিটি পর্যন্ত গিয়েছি গাছ লাগাতে, আমাকে নিয়ে গেছে ভার্সিটি শিক্ষক। এই হচ্ছে বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে এখন হই হই কিন্তু শুরু হয়ে গেছে মনে হয়, গাড়ি চলে আসে। ও বিয়ে শেষ। যাই হোক, আমরা এখন যাচ্ছি সেই বিখ্যাত ঠুটাপাড়া বাজার। ঠুটাপাড়া যাচ্ছি, চলেন ঠুটাপাড়া যাই। পানি এখনো আছে? এখনো আছে, কিন্তু এখন বোঝা যায় না, যে কচুরির জন্য বোঝা যায়। হ্যাঁ, তাছাড়া এমনিতে বন্যার সময় একদম এগুলো এটা হচ্ছে তাহলে স্থানীয় একটা বিল, ছোটখাটো বিল। মাসুদপুর বিওপি। সামনে আমরা মাসুদপুর বিওপি পার হলাম, পিছনে হচ্ছে মাসুদপুর বিওপি। বিওপি মানে হচ্ছে বর্ডার আউটপোস্ট। আমরা ওই যে এখান থেকে যে মোড় ঘুরলাম, এই মোড়ের বাম দিকে মানে আমার ঠিক পিছনেই ওইখানেই হচ্ছে ঠুটাপাড়া বাজার। আমরা এখন বাজার দিয়ে যেহেতু ঢুকিনি, তাই বাজারটা দেখা গেল না। বাজারের পাশ দিয়ে আসলাম আমরা, এই ঠুটাপাড়া বাজার হয়ে এখন আমরা আবার এদিকে যে সীমান্ত আছে সেই সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছি। রে যাওয়া যাবে রে? হ্যাঁ আরো হিয়ারিং দেখে বলছিল যে রাস্তা খারাপ হয়েছে। এখন দেখেন হিয়ারিং এর থেকে কত ভালো রাস্তা। আর যাবে না, কেমনে যাবে? আমিরুল টান না হলে তো কেলে পড়ে যাবো। এই গাড়ি তো বেরিয়ে গেল, রোডের থেকে বেরি হয়ে গেল। হয়ে গেছে, হয়ে দেখি ধাপ 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 সামনেটা, সামনে চাকা। থাম থাম
এই হচ্ছে রাস্তা, এই রাস্তা তো কাদার মধ্যে দিয়ে, কঠিন রাস্তা। এই রাস্তাকে বাইপাস করার জন্য আমরা আসলে এই বাগানের মধ্যে ঢুকেছিলাম। এগুলাই হলো আসলে অ্যাডভেঞ্চার। রাজশাহীতে আসলে দেখি অ্যাডভেঞ্চার হয়, এর আগে এসে তো সেই চরে গেলাম একটা পার হয়ে, কি কঠিন অবস্থা। যাই হোক, আজকে এরকম দুর্গম রাস্তা দিয়ে দুর্গম এলাকায় যাচ্ছি। এখানে আম পাড়া হচ্ছে, কান টানলে মাথা আসে সেই অবস্থা। এখানে কান টানলে মানে গাছের ডাল টানলে আম আসে সেই অবস্থা। কটা আম আসলো? দুইটা। চমৎকার। এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন, এই যে আমাদের সামনে ঘড়িও আছে, কিন্তু সূর্য ঘড়ি দেখে আমরা এগিয়ে যাচ্ছি। সূর্য যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে যাচ্ছি। এর প্রধান একটা কারণ হলো আমরা যাচ্ছি বাংলাদেশের সর্বপশ্চিমের গ্রামে বা সর্বপশ্চিমের বিন্দুতে। কোন দিক থেকে গেলি রে? সুতরাং যেহেতু সূর্য এখন ডুবে যাওয়ার মতো অবস্থায়, কাজে সূর্য যেদিকে সেদিকেই কিন্তু আমরা যাচ্ছি। এখন এখানে এসে রাস্তা আবিষ্কার করছি, যে রাস্তা পাওয়া যায় না। কারণ রাস্তা মানে কি রাস্তা দেখেছেন তো, মানে এই রাস্তায় একেবারে ওই শেষ বিন্দু যেদিকে সেদিকে চলে গেছে, কিন্তু আসলে পথ দুর্গম। এই পথে যাওয়া একেবারে অসম্ভব, হেঁটে যাওয়া ছাড়া সম্ভব না। তো ওইদিকে আরেকটা মোটর সাইকেল আমরা পাঠিয়ে দিলাম, যে দেখা যাক যে ওইদিকে গিয়ে তারা কোনো রাস্তার সন্ধান খুঁজে পায় কিনা। ওই দিক দিয়ে যদি যাওয়া যায়, ওই যে দিনু ভাই আছে আমাদের, দিনু ভাই সহ যে মোটর সাইকেল, ওনারা কিন্তু এদিক দিয়ে চলে গেছে। জানি না কত দূর গেছে, কিছু দূর যাওয়ার পর হয়তো আবার খবর দিবে যে হ্যাঁ এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আপনারা যেতে পারবেন। বাগান কি দুর্গম জায়গা। এর মধ্যে এটা তো বড়ই, এখন বড়ই না, বড়ই আর কাটা আছে। আচ্ছা, পাথরের সর্বপশ্চিমে এই জায়গাটায় আমার আসার সব থেকে বেশি ইচ্ছা ছিল। এটা আমার জোরাজোরিতেই সবাই আসলো, তাই না? এটা আসলে অন্য কারো ইচ্ছা সবারই তো করে, কিন্তু আমার ইচ্ছাটা ছিল অনেক বেশি। তা আমি সবাইকেই বলতে গেলে একরকম অনুরোধ করে আমি বললাম যে এই পর্যন্ত আমরা আসি, যে বাংলাদেশের সর্বপশ্চিম যে বিন্দু ভূগোলের মধ্যে, সেই বিন্দুতে আসব। এখানে সীমান্ত পিলারও দেখা যাচ্ছে। চলেন আমরা পিলারটার কাছে যাই, এবং পিলারে লেখা আছে বাংলাদেশ। বাংলাদেশের সামনে বুক ফুলিয়ে দাঁড়াবো, সর্বপশ্চিমের বিন্দু থেকে বুক ফুলিয়ে বাংলাদেশ সীমান্তে। এই যে পিলার বাংলাদেশ, আর এখানে আসলেই ইন্ডিয়ার পিলার নাম্বার হচ্ছে 4/2-1। ওখানে যে সীমান্ত পিলার ছিল, ওই পিলারের পর সম্ভবত আর কোনো পিলার নাই। তারপরও আমরা আরও এগিয়ে যাচ্ছি, মানে একেবারে আসলে শেষ যতটুকু আমাদের দেশের, অবশ্যই আমাদের দেশের সীমানার মধ্যে যতটুকু যাওয়া যায়, একেবারে সর্বপশ্চিমের অঞ্চলেই অবস্থান করছি। এর থেকে পশ্চিমে বাংলাদেশ মানচিত্রের ভূগোলে কোনো জায়গা নাই আমি এখন যেখানে আছি। তারপরেও আমি চেষ্টা করছি আরও কত দূর যাওয়া যায়, পশ্চিমের কতটুকু সীমানা আমাদের আছে। এজন্য আমাদের দেশের এই যে মাটির যে রাস্তা, এই রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছে। এখানে মূলত কোনো গাড়ি তো আসেই না, গাড়ি বলতে শুধুমাত্র ওই মালগাড়ি আসে, এই যে মাল নেওয়ার জন্য। মাল মানে আম, কারণ এখানে প্রচুর আম হয়। হিমসাগর অর্থাৎ ক্ষীরসাপাত আমের গাছও কিন্তু এখানে আছে, ভালো ভালো জাতের আম গাছ আছে। চলুন আমরা সামনে যাই, আর একটু কত দূর যাওয়া যায় দেখি। আমার সাথে আমার ভাই আছেন, যিনি এখানকার স্থানীয়, যার মোটর সাইকেলে করে আমি এগুচ্ছি। তিনি আসলেন আমার সাথে, যে চলেন আমরা মনের আশা পূর্ণ করি, যতটা পশ্চিমে যাওয়া যায় আমরা ততটা পশ্চিমে যাব, জঙ্গল থাকলে জঙ্গল ভেদ করেই যাব। কি বলেন ভাই? জি জি জি। এখানে এই ভূগোল দেখলেও কিন্তু বোঝা যাবে, আমরা কিন্তু একদম ওই যে সীমান্তর যে রেখা আছে, মানে সীমান্ত রেখার কাছ দিয়েই হাঁটছি। মানে বাংলাদেশের সীমানা একেবারে শেষ প্রান্ত দিয়েই কিন্তু হেঁটে যাচ্ছি। এদিকে দেখেন তার বেড়া দেখা যাচ্ছে, এইদিকে তার কাটার বেড়া দেখা যাচ্ছে, মানে বামে কিন্তু তার কাটার বেড়া, কিন্তু মানে তার কাটার বেড়া কিন্তু 150 মিটার দূরে থাকে। এটা হচ্ছে একদম সীমান্তের কাছ দিয়েই হাঁটছি, এবং একেবারে বলা যায় বাংলাদেশের পশ্চিমের শেষ বিন্দু, যেখানে শেষ বিন্দু এখানেই কোথাও হবে। কারণ মোবাইলের নো সার্ভিস হয়ে গেছে, মানে এখন কোনো মোবাইলের নেটওয়ার্ক নাই, ইন্টারনেট পাচ্ছি না, তাই জিপিএসটা
হয়তো আমাকে সম্পূর্ণ সঠিক রূপে দেখাবে না। পিলার দেখা যাচ্ছে ওখানে আরেকটা পিলার দেখা যাচ্ছে সম্ভবত। এবং ওইটাই সম্ভবত আসলে সর্বপশ্চিমের পিলার। এবং এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে অন্য কেউ কিন্তু এই গহীনে আসলে আসেনি, তারা সবাই ওই পিলারের কাছে আছে। আমি এবং ভাইজান আমরা আসলাম সাহস করে, যে আসলে আমারও ইচ্ছা ছিল একেবারে সর্বপশ্চিমের যে বিন্দু আছে সেই পর্যন্ত আমি যাব, গিয়ে সেটা দেখব, আপনাদেরও দেখাবো। একদম শেষ প্রান্তের স্থানে পৌঁছানোর পথটা মোটেও সহজ নয়। মেঠো পথ পেরিয়ে আমাদের সামনে এখন এই গহীন জঙ্গল আর দুর্গম সীমান্ত এলাকা। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, একদিকে গা ছমছমে রোমাঞ্চ, অন্যদিকে ঠিক মাথার উপরে দেখা যায় ভারতীয় সীমান্ত চৌকি, সেই সাথে কাঁটাতারের বেড়া। এটিই বাংলাদেশের সবচেয়ে পশ্চিমে অবস্থিত চরমবিন্দু এলাকা। এখানকার প্রতিটি ধূলিকণা যেন ফিসফিস করে আন্তর্জাতিক সীমান্তের গল্প বলে। প্রতিটি পদক্ষেপ এখানে মনে করিয়ে দেয় আমরা আমাদের মাতৃভূমির শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। বুক কাঁপানো এক অনুভূতি, অথচ চোখের সামনে এক অপরূপ প্রকৃতির হাতছানি। চলে আসলাম এই পিলার। এই পিলারের নাম্বার হচ্ছে 4/3 বাংলাদেশ, আর এই পাশেও 4/3 ইন্ডিয়া। তো এই হচ্ছে সেই শেষ প্রান্ত, বাংলাদেশের সর্বপশ্চিমের, একেবারে পশ্চিমেরও ওইটার পরে ওইটাও পশ্চিমেই। এই আর একটা প্রান্তে আসলাম। আসলে এরপর আর কোনো সীমানা আছে বলে আমি ভূগোলেও পাচ্ছি না, হয়তো নাই। যদি আপনাদের কারো জানা থাকে জানাবেন। তারপরে এ পর্যন্ত আসলাম, আমার কাছে কিন্তু আসতে ভালোই লাগলো, যদিও এখানে জঙ্গল ধরনের এলাকা। তারপরে আসলাম, আমার নিজের দেখার ইচ্ছা ছিল এবং আপনাদেরকেও দেখানোর ইচ্ছা ছিল সর্বপশ্চিমের বিন্দু। হয়তো আরও কিছু সামনে কিছু এলাকা থাকতে পারে, এদিকেও যাওয়া যেতে পারে। তবে এই মুহূর্তে এখন আর যাচ্ছি না, কারণ আর কেউ আমাদের সাথে আসেইনি। এখান থেকে আমরা এখন ফিরে যাব ওইদিকে। এই হচ্ছে আমাদের দেশের অংশ, আম গাছ আর আম গাছ। পক্ষান্তরে এই হচ্ছে ভারতের দিকের অংশ, ওইদিকে কাঁটাতারের বেড়া। প্রকৃতপক্ষে এই এলাকায় কেউ নাই, ওই কটা পাখি ছাড়া। পাখির কিচিরমিচির একটু একটু শোনা যায়, এছাড়া কিন্তু আর কিছুই নাই। এজন্য এদিকে আসতে আসলে কিছুটা একটু ভয় লাগতেই পারে। মানুষজন থাকলে, কৃষকও যদি থাকে তাও তো আসা যায়। এদিকে আসলে কৃষিকাজও ওইরকম কিছু হয় না তো, কারণ এখানে কৃষিপণ্য বলতে ওই আমই আছে। এই জন্যই আম গাছ দেখতে তো আর প্রতিদিন ঘন্টায় ঘন্টায় মানুষ আসে না। এবার যাব এরপরে বাংলাদেশের গঙ্গা নদী, মানে ভারত থেকে গঙ্গা নদী যেই জায়গা দিয়ে ঢুকে পদ্মা নাম ধারণ করেছে সেই দিকটাতে যাব, সেখানে গিয়ে সূর্যাস্ত দেখব। এই 4 জন ভাইজানই এই এলাকার স্থানীয় বাসিন্দা এবং ওনারাই কিন্তু আমাদের নিয়ে এই সমস্ত এলাকা ঘুরে দেখাচ্ছেন। ভাই জানান, আপনাদের বাম থেকে সবাই নাম বলতে থাকেন, প্যারেড করছেন না স্কাউটে 1 2 এরকম। আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম। আমার নাম মোহাম্মদ তাইফুর রহমান। মোহাম্মদ আসুজ্জামান। এবারে যে মোটরসাইকেল নিয়ে সবাই ওই দিক দিয়ে আসবে, মানে বাগানের ভিতর দিয়ে যাবে। আসলে এই রাস্তা দিয়ে মোটরসাইকেল যাওয়াই তো অসম্ভব ব্যাপার, এই জন্য এই রাস্তা দিয়ে আমরা হাঁটি হাঁটি যাই, হাঁটি হাঁটি পা পা। স্টার্ট হয়ে গেল, আমি নেমে যাই। আমার নাম মোহাম্মদ সেলিম রেজা। আমি তারাপুর হাই স্কুলের শিক্ষক, ওখানে অবসর করছি এখন। এইখানে আমি এই যে আমার আম বাগান, এইটা এইদিকে আছে, আরও আছে। এই বাগানগুলোতে আমের জন্য লোকজন এসেছিলো, পাড়ার জন্য এসেছিলেন। শিক্ষার সুবিধা মোটামুটি ভালো, খুব খারাপ নয়। তো তো শহরের মতো নয়, এটা তো পল্লী এলাকার মতো। এইখান থেকে যারা মানে উত্তীর্ণ হয়ে তখন রাজশাহী, ঢাকা, চাপাই আর বিভিন্ন দিকে আর কি অনেক ছেলে মেয়ে আমাদের আছে বাইরে পড়ে, বেশিরভাগই বাইরে পড়ে। এই হচ্ছে সেই ঠুটাপাড়া বাজার। এখানে দেখা যাচ্ছে একটা মোবাইলের টাওয়ারও আছে। সর্বপশ্চিমের বাজার, মানে সর্বপশ্চিমের এই মনাকষা, এখানেই হাট বাজার, ঠুটাপাড়া বাজার। এখানে এসে দেখি আজকে আবার হাট বসেছে। হাট না দেখে তো আর যাওয়া যায় না, চলেন হাট দেখি। আপনারা এসেছেন? এই যে কার্তিক দাদা এসেছে বাজার করার জন্যে। আমরা হাটটা ঘুরে দেখি। হ্যাঁ হ্যাঁ, না না পদ্মা যাইনি, যাবো আমরা। এই যে হাট বাজার একটু ঘুরে দেখি।
আসেন। এটা কিসের পিঠা? বড়া বলে। বড়া, পটলের, পটল পাতার ডাল। এইখানে আছে ভাজা পোড়া। মানুষজন কম মনে হচ্ছে এখানে। জুতার কারিগর যারা আছেন অর্থাৎ মুচি, তাদের কাছে খরিদ্দার নেই। বেশ বড় বড় হাঁস, রাজহাঁস। এখানে একটা হাঁসের মূল্য 1700 টাকা। এখানে আছে চা। এই কার্তিক দাদার অনুরোধে আবারও এখানে আসলাম এই যে চা খাওয়ার জন্যে। এই গ্রামের একেবারে ধোঁয়া ওঠা চা, খড়ির চুলায় বানানো চা, দুধ চাই খাচ্ছি। মানে গাভীর দুধের যে চা, এই চা এবং সাথে হচ্ছে ধোঁয়ার একটা গন্ধ থাকে। এটা মিলে কিন্তু এই চায়ের স্বাদ অনেক বেড়ে যায়। কি বলেন? ধোঁয়া ওঠা চা। আলহাজ মোহাম্মদ মহসিন রেজা। আলহাজ মোহাম্মদ মহসিন রেজা। আপনার বাড়ি কি এখানেই? এখানে আপনার কি আম বাগান আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এমন কোনো প্রাণী নেই যে তার আম বাগান নেই। এই এলাকার মানুষ আর আম বাগান নাই তা কি করে হয় নাকি? তো এখানে আপনি এই দোকানে চা খেতে আসেন এই ঠুটাপাড়া বাজারে। পাশে তো ঠুটাপাড়া বাজারে আজকে হাট বসেছে। চমৎকার পরিবেশ উপভোগ করলাম। উনার শরীর এখনো বেশ জোর আছে আলহামদুলিল্লাহ। আর উনি তো বলছিলেন যে উনি আমাদেরকে নিয়ে ঘুরতেন। কার্তিক দাদা আর কি, কার্তিক দাদার কথা বলছি। আচ্ছা, তাহলে তিনজন উঠলে উনি যেতে পারবে। আপনার ওনার সাথে ওঠেন তাহলে, ওনার মোটরসাইকেল খালি। ঠুটাপাড়া বাজার থেকে আমাদের সর্বশেষ গন্তব্য এবং আজকের চূড়ান্ত গন্তব্য পদ্মা পাড়, যেখান থেকে গঙ্গা হয়ে গেছে পদ্মা, সেই স্থানে আমরা যাচ্ছি। আমাদের সাথে কিন্তু কার্তিক দাদাও শেষ পর্যন্ত যাচ্ছেন। উনি মোটরসাইকেলে কিন্তু উঠেছেন, সামনে আর একটা। জঙ্গলের রোমাঞ্চ পেরিয়ে এবার আমরা এসে দাঁড়িয়েছি সেই মহাক্ষণে, যার জন্যই আমাদের এত কষ্ট করে এত দূরে আসা। চোখের সামনে বয়ে চলা এই বিশাল জলরাশি হল আমাদের গৌরব, আমাদের পদ্মা নদী। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হওয়া যে গঙ্গা নদী ভারতের বিশাল পথ পাড়ি দিয়ে এসেছে, ঠিক এই স্থানটিতে এসেই তা আন্তর্জাতিক সীমান্ত ভেদ করে বাংলাদেশে প্রবেশ করেছে। আর এখান থেকেই তার রাজকীয় নতুন নাম হয়েছে পদ্মা। নদীর ওপারে ভারতের পশ্চিমবঙ্গ। ফারাক্কা বাঁধ পার হয়ে নদীর একটি অংশ ওদিকে হুগলি নামে চলে গেছে, আর মূলধারাটি বুক ফুলিয়ে প্রবেশ করেছে আমাদের বাংলাদেশে। এই মোহনায় দাঁড়িয়ে নদীর বাতাসের দিকে তাকালে এক অদ্ভুত শিহরণ জাগে। এক নদী, দুই দেশ। এই হচ্ছে সেই জায়গা। এই জায়গায় আসার জন্য এত সংগ্রাম, এত চেষ্টা। এই জায়গাটাই হচ্ছে, এদিকে আর কিছু দূর গেলেই ভারতীয় সীমানা, অর্থাৎ ওদিকে হচ্ছে গঙ্গা। আর সেই গঙ্গা এই যে এখানে আমার সামনে এখন যেটা দেখা যাচ্ছে, এখান থেকে শুরু হয়েছে পদ্মা নদী বাংলাদেশে। এবং বাংলাদেশের দীর্ঘতম নদী এখনো পর্যন্ত কিন্তু সেই পদ্মায়। পদ্মা নিয়ে কত গান, কত নাটক, কত চলচ্চিত্র। যাই হোক, সেই পদ্মা নদী যেখান থেকে শুরু হয়েছে, সেই শুরুর স্থানে আমি। অনুভূতিটা কিন্তু অসাধারণ। এখন যে জায়গায় আছি, এটা যদি আপনারা কেউ ভূগোলেও দেখেন তাও বুঝতে পারবেন। এই জায়গায় যে নদীটা আমরা দেখতে পাচ্ছি, এই নদীর ওই পাশে কিন্তু ভারত, আবার ওইদিকে বেশ কিছু দূর গেলে তারপর আবার বাংলাদেশ, মানে নদীর ওই পারেও বাংলাদেশ শুরু। তার মানে হলো এই নদীর অর্ধেক, বা এখানে অর্ধেকই আমি যতটুকু দেখলাম, অর্ধেক পর্যন্ত হচ্ছে আমাদের এদিক, অর্থাৎ পদ্মা নদী, কিন্তু নদীর ওই পার সেটা হচ্ছে গঙ্গা। একই নদী, দুই নাম। জেলেদের জীবনযাত্রা শুনতে ভালোই লাগে। যাই হোক, এটাই তাদের জীবনের অংশ, এটা তাদের কাছে ভালো লাগে, তারা উপভোগ করে, এভাবেই তারা চলে।
পানির সাথেই তাদের জীবনের অধিকাংশ সময় কাটাতে হয়। এখানে কিন্তু ভাঙন শুরু হবে, এই যে দেখা যাচ্ছে কিছুটা অংশ ভেঙে গেছে। পানি যখন দিনে দিনে আরও বর্ষা ঘনিয়ে আসবে এবং পানির প্রবাহ বাড়বে, তখন কিন্তু এদিকে ভাঙন হবে এবং এদিকে আসলে এই দিকটা এত ভাঙন হবে না, এদিকে পানি বাড়বে, পানি বাড়তে বাড়তে একদম উপরে উঠে যাবে। পদ্মা যেখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ যেখান থেকে গঙ্গা থেকে পদ্মার উৎপত্তি, সেই জায়গা হয়তো অনেক চওড়া হবে, অনেক বড় হবে, কিন্তু আসলে অত বেশি যে চওড়া বা অত বেশি বড় তা না। তবে পদ্মা বাংলাদেশের কিন্তু দীর্ঘতম নদী, দীর্ঘতম মানে লম্বায় বড়। তবে হ্যাঁ, এটা যখন পরিপূর্ণ ভরা বর্ষা হবে তখন কিন্তু বেশ ভালোই হবে, আর 2 কিলোমিটারের বেশিও হবে আমার মনে হয়, কারণ এদিকে যা জায়গা দেখলাম এবং শুনলাম এদিকে অনেক দূর পর্যন্ত কিন্তু পানি উঠে যায়। কাকা, আপনার নাম বলেন? মোহাম্মদ বাবলু। আপনি কি গরুর দেখাশোনা করেন? গরু দেখাচ্ছিল। আর আপনার বাড়ি কোথায়? শ্যামপুর ভোদাপাড়া। শ্যামপুর ভোদাপাড়া। এখানে কি গরুর দাম কি একটু কম পাওয়া যায়? গরু কেউ যদি কিনতে চায় কোরবানির জন্য বা সবাই তো কম হয়, সবাই তো ওই একই। কুরবানি গরু তো 1,00,000, 1.5 লাখ, 1.5-2 লাখ এরকম যায়। এখান থেকে এখন বিদায়ের পালা। আমি যেখান থেকে হাঁটছি এই জায়গা পুরাই পানি হয়ে যাবে, আরও উপর পর্যন্ত পানি চলে যাবে বর্ষায়। এই চমৎকার জায়গা থেকে বিদায় নিচ্ছি। হয়তো আরও কিছু সময় থাকতাম, এখনও সূর্যাস্ত হয়নি, তবে সূর্যাস্ত আর হবে না, সূর্য এমনিতে অস্ত চলে গেছে মেঘলা দিন হওয়ায়। আপনারা এখানে কে কে এসেছেন জানাবেন। এখানে আসাটা আসলে কিছুটা কষ্টসাধ্য ব্যাপার, কারণ সাধারণ গাড়ি বা অটো এমন কিছু নিয়ে আপনি সব জায়গাগুলো ঘুরে দেখাটা খুব কঠিন ব্যাপার। দেখা যাচ্ছে সব অটো আসতে চাবে না। সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, এখনও এখানে আসি। আসলে নদীর এই পদ্মাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। ওইদিকে দেখা যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিছু বাতি জ্বলে গেছে, এগুলো কিন্তু ভারতীয় বাতি, এর ওই পাশে ভারত। এবং আপনারা এখানে খেয়াল করলে আমি যেমন শুনতে পাচ্ছি আজানের ধ্বনি কিন্তু ভেসে আসছে, এবং এই আজানগুলা কিন্তু আমরা ভারতের আজান শুনতে পাচ্ছি বাংলাদেশে বসে। শুনতে পেয়েছেন কিনা জানি না, যাই হোক আমি কিন্তু শুনতে পাচ্ছি। বাতাস আছে তো অনেক, এই জন্য এই শব্দ ধারণ করা কিছুটা কষ্টসাধ্য। তবে কথা হচ্ছে যে এই ভারতের আজান আমরা এখানে বসে শুনছি, এদিকে মানুষ আসলে মানুষের রীতিনীতি সব কিছু প্রায় অনেকটাই মিল আছে। ওই পাশের মানুষ এই পাশের মানুষের ধর্ম আচার অনেক কিছুতেই মিল আছে। আমি প্রথমে ভাবছিলাম যে এখানে আজান দেখি, আমি জিজ্ঞাসা করলাম তো বললো এটা ভারতের থেকে আসছে। তো আসেন আমরা ভারতের আজান শুনি, তারপর এখান থেকে চলে যাব। আপনার নৌকায় কি মাছ? জালও আছে, মাছও আছে। একটু দেখাই যাইতেন, কেমন দেখতাম। এই সব যাচ্ছে আস্তে আস্তে, একটু দূরে দূরেই আমরা সবাই যাব, কারণ ধুলা। আপনার এটা কি পেঁয়াজু? সবাইকে ছেড়ে যেতে মন চাচ্ছে না, কিন্তু তারপরেও ছেড়ে যেতে হয়। এখন বিদায় পর্ব চলছে। আল্লাহ হাফেজ, খুবই ভালো লাগলো, কি আর বলবো। আবার আসেন, ভালো এক সময় ইনশাআল্লাহ, হয়তো শীতের সময়। এই ভাইজানের মোটরসাইকেলে করে আজকে ঘুরলাম। আল্লাহ হাফেজ। পুরো মনে হচ্ছে বিয়ে শাদীর গাড়ি নিয়ে আমরা যাচ্ছি এরকম। এই লাইট বন্ধ হইলো কেন? এই যে আবার লাইট চলে আসছে। পুরা বিয়ে বাড়ি নিয়ে আমরা যাচ্ছি, মনে হচ্ছে বাসর ঘর। সাউন্ড বক্স আছে।
উপরে সাউন্ড বক্সও আছে। বাসর ঘর মনে হইলেও লোকগুলা বসে আছে, তাই কি যেন ভাই বললেন বসার ঘর। মনা কষা বাজারে নামলাম। এই মনা কষায় কিন্তু একটা ভালো মিষ্টান্ন পাওয়া যায়। মিষ্টান্নটা হচ্ছে দম মিষ্টি বলে, এটা পেড়া। কুষ্টিয়া বা পাবনা এদিকে যে পেড়া পাওয়া যায়, আমরা যে পেড়া খাই, সেই পেড়া, এটা অনেকে এই অন্যান্য এলাকার লোক বলে পেড়া সন্দেশ, আর এই এলাকায় এটার নাম হচ্ছে দম মিষ্টি। এটা কি ছানা? ছানা? আরে সর্বনাশ, এই ছানা কি করবেন? মিষ্টি বানাবেন এখন? বিক্রি খাওয়ার লেগে এটা। হ্যাঁ, এটা খাওয়ার লেগে। খাওয়ার লেগে? তো একটু ছানা খাওয়ান, খাই দেখি কিরকম। এই যে এইটা হচ্ছে সেই পেড়া বা দম মিষ্টি। আমাকে এই যে ছানা দিবে, আমি এখন ছানা খাবো। আমার চোখ তো ছানা বড়া। এই যে ছানা বড়া, মানে আমার চোখ ছানা বড়া পেয়ে গেছে। আরো ছানা খাওয়ার কি স্বাদ। খাবেন নাকি? না আপনি খান, আমি দেখি। না, আমি আমার দর্শকদের বলছি, আপনার বলি। আচ্ছা, এই যে এখানে অনেক রকম মিষ্টি আছে। এই পেড়া কত করে কেজি? 500 টাকা কিলো। 500 টাকা কিলো। আরে সেই সুস্বাদু মোগলাই। মোগলরা তো চলে গেছে এই দেশ থেকে বহুত আগেই, কিন্তু রেখে গেছে মোগলাই। আমাদের যাত্রা শুরু হচ্ছে মনাকষা থেকে শিবগঞ্জের দিকে। এই যে মনাকষা মোড়ে, মানে যেটা হচ্ছে শিবগঞ্জে, এবং এর দ্বারাই যাত্রা ফুরলো। এই যে ভাইজান নেমেছে তার মিষ্টি সহ। হ্যাঁ, উনি নাকি ভাড়া নিবে না। আপনি নাকি ভাড়া নিবেন না? কত কত কত? আসলাম এই অত্র রাজশাহী চাপাই অঞ্চলে। কালাই রুটি তো একবার না খেলেই নয়, জন্য এই কালাইয়ের আটার রুটি খাওয়ার জন্য এখানে আসলাম। এটা হচ্ছে হাঁস, 100 টাকায় 4 পিস। ভাইজান আমার টেস্ট বুঝতে পেরেছে। আমি যেমন এর আগে মহানন্দাতে গিয়েছিলাম, এই যে এই জিনিসটা বেগুন পোড়া, এটা হলো সবচেয়ে সুস্বাদু। যেখানে সে কি কপাল পোড়া। যে খাই না সে কপাল পোড়া। পেঁয়াজ ভর্তা যেটা, তাহলে হাসান মাংস কি আমরা ফুল একটা নিব? এটা দিয়ে শুরু করবেন। একটা ফুল নিয়ে দুজন খান। শুরু করার পরে তারপর আপনারা বেগুন পোড়া খাবেন। তারপরে যদি কারো ইচ্ছা করে মাংস খেতে পারেন। এখানে আসলাম আদি চমচম এই দোকানে, দেখি এখানকার চমচম কেমন হয়। এখানে দম মিষ্টি আছে, এখানে সব মিষ্টি প্যাকেটে ভরে রাখে। এটা আদি চমচম। আচ্ছা, না, আদি চমচম মিষ্টির দোকান, আর এই মিষ্টির নামও কি আদি চমচম? হ্যাঁ এটাই আছে আদি চমচম। ও এটাই আদি চমচম। আচ্ছা, তার মানে আপনি ওই বংশের এখন উত্তরাধিকার। আচ্ছা, তার মানে দোকানের বয়স 100 বছরের বেশি। 100 আপ। মিষ্টির প্যাকেটের ওজন অন্তর্ভুক্ত নয়। এটা প্রায় এই চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ দোকানেই দেখা যায়। দেখি চমচমটা কেমন হয়। এখানে মাওয়া দিয়ে ভরা, মাওয়া দেওয়া আছে উপরে। এটা মুখের ভিতরে ছড়িয়ে যায়, ভালোই সুস্বাদু।